নমস্কার শ্রোতা বন্ধু, অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাহুল বৈদ্যর কলমে স্বাভাবিক মৃত্যু। দিনটা ছিল মঙ্গলবার, 13ই নভেম্বর বিকেল 4টে। অগোছালো হয়ে থাকা থানার ফোনটা আচমকা বেজে ওঠে। ইন্সপেক্টর হিমাদ্রি রায় মুখ ফেরালেন জানালার দিকে। তার মুখে লেগে রয়েছে বিরক্তির ছাপ, ঠিক বাইরের আবহাওয়াটার মতোই। ঘরের অন্য প্রান্তে ফোনের কাছাকাছি বসেছিল সাব ইন্সপেক্টর সুদীপ বাগচি। সুদীপ ফোনটা তুলে কথা বলে তারপর তাকায় হিমাদ্রি বাবুর দিকে। একটা লোক বলছে সে নাকি একজনকে খুন করতে চায়। হিমাদ্রি বাবু জিজ্ঞেস করলেন, লোকটা এটাই বলল যে ও নিজেই করবে? মানে ওর স্ত্রী বা বোন অন্য কারোর কথা বলেনি? মদ খেয়ে আছে নাকি লোকটা? হ্যাঁ? সুদীপ মাথা নাড়ে। না, সে বেশ শান্ত গলায় কথা বলছে, যেন সে জানে সে ঠিক কি বলছে। হিমাদ্রিবাবু তৎক্ষণাৎ টেকনিক্যাল ডিপার্টমেন্টে খবর দিতে যাচ্ছিলেন, কলটা ট্র্যাক করা যায় কিনা দেখার জন্য, কিন্তু পারলেন না। লোকটা ফোন রেখে দিয়েছে। গলাটা চিনতে পেরেছিলে তুমি? সুদীপ আবার মাথা নাড়ে। না, লোকটা গলা পরিবর্তন করে কথা বলছিল, বোধহয় ভয়েস চেঞ্জারে। সে তোমার নাম ধরে সম্বোধন করেছিল কি? তাতে কি হয়েছে? আমার নাম কাগজে অনেক জায়গাতেই ছাপা হয়েছে এর আগে। হ্যাঁ জানি। ফোনটা আসার ফলে তিনি যেন আরো বিরক্ত হয়েছেন। মাঝে মধ্যে ওই রকম কল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এবার আমরা এটা নিয়ে কি করব? হিমাদ্রিবাবু খানিকক্ষণ চিন্তা করলেন। তারা শুধু এটাই জানে যে একটা লোক তাদের ফোন করে বলেছে সে কাউকে খুন করতে চলেছে। কিছুই না, এখন কিছুই করার নেই আমাদের। সেদিন রাতের দিকটা হিমাদ্রিবাবুর খুব একটা ভালো গেল না। রাতে সেদিন উনি ঘন ঘন সিগারেট খাচ্ছিলেন এবং সাধারণের তুলনায় একটু বেশি কফিও খান। সেই সাথে অস্থির এক অনুভূতি চলেছিল মন জুড়ে। তার মাথা থেকে এই চিন্তাটা কিছুতেই বের হচ্ছিল না যে এই শহরে আজকেও মারা গেছে বা মারা যাচ্ছে, অথবা শীঘ্রই মারা যাবে এমন এক লোকের দ্বারা যে পুলিশে ফোন করে সাবধান করে দিয়েছে, কিংবা বলা ভালো সুদীপকে সতর্ক করে দিয়েছে। বুধবারের সকালটা খুব দ্রুত এসে গেল। দিনটা ছিল বিষণ্ণ, ঠিক ওনার মেজাজটার মতোই। সেদিন হিমাদ্রিবাবু থানায় পৌঁছতে দেরি হয়ে গেছিল, কিন্তু কর্মজীবনে 20টা বছর কাটানোর পর এখন উনি আর সেসবের পরোয়া করেন না। উনি কারোর সাথে কথা না বলে একটা সিগারেট ধরালেন। এবং ফোনটা তুলে নিলেন হাতে। 1 ঘন্টা পর যখন তার ফোন করা শেষ হলো, তখন যেন খানিকটা ভালো অনুভব হচ্ছিল তার, তবে একটু ক্লান্ত। উনি তাকালেন কনস্টেবল গৌতম ব্যানার্জির দিকে। এই ছিল ব্যাপার গৌতম, আর আজ 3টে খুন এবং 3 জন গ্রেপ্তার হয়েছে। আপনার কি মনে হয় লোকটা এই 3 জনের মধ্যে একজন? হতেই পারে। আমি কিন্তু বুঝলাম না স্যার, কেউ একজন কেন বেফালতু থানায় ফোন করে জানাতে যাবে যে সে খুন করতে চলেছে? তাদের কারো কোনো জবাব দেওয়ার আগেই সোমনাথ কথা বলে ওঠে। এরকম বেশ কিছু মানুষ আমরা এর আগেও দেখেছি, খুব কম দেখা যায় বটে, তবে হ্যাঁ, দেখা অবশ্যই যায়। লোকে খুন করতে চায় এবং তার আগে সেটা স্বীকার করে নেওয়ার ইচ্ছা তাদের মধ্যে জাগে। ঠিক এই সময় সুদীপের সামনে রাখা ফোনটা বেজে ওঠে। হিমাদ্রিবাবু দেখলেন সুদীপ লাফিয়ে উঠল এবং তার মুখটাও ফ্যাকাশে দেখাচ্ছে। 1 মিনিট বলে সে ফোনটা কানে দেয়।
মুহূর্তের মধ্যে তার মুখে ছেয়ে যায় দুশ্চিন্তার ছাপ। সেই লোকটা। হিমাদ্রিবাবুর শরীর শক্ত হয়ে ওঠে। তার হাতে ধরে রাখা পেনটা হাত ফসকে পড়ে যায় টেবিলে। তুমি নিশ্চিত? আমি এই কণ্ঠ যে কোনো সময় চিনে ফেলতে পারি, আর সেবার হাসছিল আমাদের উপর। দেরি করলে চলবে না, এক্ষুনি কাজে লেগে পড়তে হবে। ওরা তৎক্ষণাৎ কাজে লেগে পড়ে। তাদের লক্ষ্য খুনি এবং তার ভিকটিমকে খুঁজে বার করা। তাদের কাছে কোনো কিছুর জন্যই তেমন সময় ছিল না। বিকেলের মধ্যে তাদের কাজ শেষ হয়। হিমাদ্রিবাবুর শরীর ক্লান্ত লাগছিল, কিন্তু তবুও তিনি চোখ বোলালেন রিপোর্টের দিকে। গতকাল সন্ধ্যা থেকে এখন অবধি মোট 3টে খুন এবং 3টে আলাদা আলাদা কারণে মৃত্যুর খবর জানা গিয়েছে। বাকিগুলো সাধারণ মৃত্যু, যেমন গাড়ি দুর্ঘটনা এবং মানুষের দোষে, যেমন সবুজ আলো থাকা সত্ত্বেও রাস্তা পার হতে গিয়ে মৃত্যু। এরপর ছিল 6 নম্বর ভিকটিমটি, সুস্মিতা চৌধুরী। পার্ক স্ট্রিটের একটা বারের বাথরুম থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু দেখে যতটা জানা গেছে সেটা সাধারণ ছিল, সম্ভবত হার্ট অ্যাটাক। কিন্তু মেয়েটার মৃত্যুতে কিছু বোধহয় একটা ছিল, যেটা হিমাদ্রিবাবুর মনে সন্দেহের উদ্রেক করেছে। বুধবার বিকেল 4টে নাগাদ ফোনটা আবার বেজে ওঠে। সুদীপ সেটার জবাব দেয়। সুদীপের ধীরে ধীরে শরীর উত্তেজিত হয়ে যাওয়াটা লক্ষ্য করছিলেন হিমাদ্রিবাবু। আরে ভাই, পাগলের মতো কথা কেন বলছো? একটু শান্ত হও। চেষ্টা করছিল ওর পাশের ব্যক্তিকে শান্ত করার। হিমাদ্রিবাবু অপেক্ষা করলেন, তারপর যথারীতি সুদীপ ফোনটা রেখে দেয়। এবারেও সেই একই লোক ফোন করেছিল। তাহলে সে আবার খুন করবে? সেই রাতটা কাটতে বেশি সময় লাগলো না। দেখতে দেখতে বৃহস্পতিবার এসে গেল এবং সেই দিনটা যেন আরো বেশি বিষণ্ণ ছিল। হিমাদ্রিবাবু রাতের দিকে রিপোর্টে চোখ বোলাচ্ছিলেন। মোট 7টা মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে 2টো খুন, 3টে গাড়ি দুর্ঘটনা এবং 2টো সুইসাইড। এবং তারপরেও একজন মেয়েকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে তার পাড়ের বাথরুমে। বিষয়টা একটু বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে। ডিটেলসটা আরেকবার বলবেন স্যার? পূর্ণিমা মালাকার, বয়স 25, কলকাতার বাসিন্দা, ঠিকানা 51 নম্বর চৌরাঙ্গপল্লী রোড। সে ছিল একজন হাউসওয়াইফ। তার স্বামীর নাম বিজয় মালাকার, একজন লেখক। মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে পার্ক স্ট্রিটের কাছাকাছি একটা বারের বাথরুমে। মৃত্যুর সময় বুধবার বিকেল 4:32। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। গৌতম এবার গতবারের ভিকটিমের বিষয়ে জিজ্ঞাসা করে। সুস্মিতা চৌধুরী, মঙ্গলবারে, তাই তো? হ্যাঁ, সেই একই এলাকায়, তবে বারটা আলাদা ছিল। ঠিক আছে, আমি পোস্টমর্টমে কি জানা যায় সেটা খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাকে। হিমাদ্রিবাবু সুদীপকে নিয়ে চলে যান পার্ক স্ট্রিট গোল্ডেন ইন বারে। বারটা ছিল ছোটখাটো। সেখানে নীল রঙের আবছা একটা আলো জ্বলছে। বারে সেই মুহূর্তে মাত্র 2 জন কাস্টমার ছিল এবং তারা হিমাদ্রিবাবু আর সুদীপের দিকে তাকালোও না। বারটেন্ডারটি ছিল একজন ছোটখাটো উচ্চতার মোটাসোটা মানুষ। লোকটা যে পুলিশ পছন্দ করে না সেটা হাবে ভাবেই স্পষ্ট। তার থেকে তেমন দরকারি কিছু পাওয়াও গেল না। গতকাল বাথরুমে যে মেয়েটাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার ব্যাপারে মনে করতেও কষ্ট হচ্ছিল লোকটার। তোমার মনে থাকার তো কথা, তাই না? হ্যাঁ, একজন শ্যামবর্ণের মেয়ে, দেখতে বেশ সুন্দরী ছিল। সে কি এখানে নিয়মিত আসতো? না। সে কোথায় বসেছিল? বাড়ির সামনে। সে কি একা এসেছিল? হ্যাঁ, সে একাই ছিল। সে কি কারোর সাথে কথা বলেছিল বা কেউ দেখা করতে এসেছিল তার সাথে? আর একটা মেয়ে এসেছিল এবং তারা দুজনে কথা বলে, কিন্তু আমি এটা জানি না যে সে কোনো ছেলের সাথে দেখা করেছিল কিনা। সে কি এখানে কোনো ছেলের সাথে কথা বলেছিল? বলতে পারবো না,
হয়তো এখানে তখন কিছু ছেলে ছিল, তবে জানি না তাদের কেউ ওদের সাথে কথা বলেছিল কিনা। ঠিক আছে, মেয়েটা কখন বাথরুমে গিয়েছিল সেটা দেখেছিলে? আগে না, আমায় পেছনে গিয়ে কিছু বোতল আনতে হতো। দুটো মেয়ে এখানে বসেছিল যখন আমি তখন পেছনে যাই, কিন্তু যখন ফিরে আসি তখন তারা ছিল না। এর 10 মিনিট বাদে আর একজন মেয়ে বাথরুম থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে, বলছিল একটা মেয়ে নাকি বাথরুমে মরে পড়ে আছে। সে কি ওই মেয়েটা ছিল যে সুস্মিতার সাথে ছিল? হ্যাঁ, না, অন্য একজন। তাকে তুমি চেনো? না। তার নামটা বলতে পারবে? না স্যার, সে এমন ছুট লাগায় যেন তার পিছনে কুকুর ধাওয়া করছে, পাগলের মতো চেঁচাচ্ছিল সে। তুমি তাকে আটকাওনি? স্যার, আমি এখানে মুড়ি নিজের চালাই, কার সাথে কি হলো সেসব চিন্তা করার সময় কি আমার আছে আপনি বলুন? তো তুমি বিষয়টা দেখতে ভিতরে যাও, কি তাই তো? হ্যাঁ। ভিতরে গিয়ে কি দেখলে? দেখলাম মেয়েটা পড়ে আছে। তুমি পুলিশে ফোন করোনি? হ্যাঁ, সরাসরি পুলিশে ফোন করি। বার টেন্ডারটির সাথে কথা বলার পর হিমাদ্রিবাবু এবং সুদীপ চলে আসেন অন্য বারটায়, যেখানে আর একটা মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। দিনটা ছিল স্বাভাবিক রকমের ঠান্ডা। নভেম্বরে এমন ঠান্ডা যে পড়তে পারে সেটা হিমাদ্রিবাবু হয়তো আশাও করেননি। এমনি সময় হলে উনি থানা থেকে বেরোতেনই না। তবে যেখানে খুনিকে খোঁজার কথা আসে সেখানেই ঠান্ডাকে সহ্য না করলে উপায় নেই। রাস্তা পার করে ঢুকে আসে ছোটখাটো সাধারণ দেখতে উষ্ণ একটা বারের লাউঞ্জে। এখানের উষ্ণ ভাব অনুভব করে বেশ সন্তুষ্ট হলেন হিমাদ্রিবাবু। এখানের বারটেন্ডারটা তাও যথেষ্ট কাজের ছিল। সে একটু চিন্তা করে মনে করার চেষ্টা করে পূর্ণিমা মালাকারের বিষয়ে। যতটা মনে পড়ছে পূর্ণিমা মালাকার, হ্যাঁ পূর্ণিমা মালাকার এখানে একটা মেয়ের সাথে এসেছিলেন। তারা এই বার কাউন্টারটা সামনে এসে বসে এবং ভদকা খায়, এবং তাদের দুজনের একে অপরের বার্তালাপ দেখে মনে হচ্ছিল তারা বন্ধু। ওরা কথা বলা বলি করে হাসছিল। যদ্দূর মনে আছে তাদের সাথে কোনো পুরুষ কিন্তু ছিল না, এবং কোনো ছেলেও তাদের সাথে যেচে কথা বলতেও আসেনি। আর যদ্দূর সম্ভব লাস্ট একটা ড্রিঙ্কস অর্ডার করে এবং তারপরেই ওদের ড্রিঙ্কস কমপ্লিট করে ওরা বাথরুমে ঢুকে যায়। আমি সেসব নিয়ে তখন কিছু ভাবিনি, সেরকম একটা পাত্তাও দিইনি। আমি প্রতিদিনের মতোই নিজের কাস্টমারদের ওপর শুধু ভালো নজর রাখি, বলতে পারেন একটা পেশাদারি অভ্যাস। বলে হাসে সে, তারপর আবার বলতে শুরু করে। একটু পরে অন্য একটি মেয়ে দেখলাম বাথরুম থেকে বেরিয়ে আসে এবং একা। ব্যাপারটা না খানিকটা আমার অদ্ভুত লাগে। সাধারণত দুজন মেয়ে হয়ে যখন বাথরুমে যায় তখন তারা একসাথেই বেরিয়ে আসে, কিন্তু সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। হতেই পারে সে একটু বেশি নেশা করেছে, যার কারণে সে নড়তে পারছে না। তারপরে হঠাৎ লক্ষ্য করি মেয়েটি নিজের ড্রিঙ্ক শেষ করে একটু পরেই বেরিয়ে আসে। তাহলে কখন তুমি বুঝলে যে কিছু একটা ঠিক নেই? আমি বলবো এ ঠিক ওই আনুমানিক 10 থেকে 15 মিনিট পর আমার মনে হচ্ছিল সুস্মিতা নামক একটি মেয়ে একটু বেশি সময় ধরেই বাথরুমে আছে। তারপর আমাদের আরেকজন কাস্টমার বাথরুমে যায়, এবং সেই মুহূর্তে আমি যেটা আশা করেছিলাম, হয়তো সেই দ্বিতীয় কাস্টমারটা বাথরুম থেকে বেরিয়ে এসে হয়তো বলবে মেয়েটি হয়তো বাথরুমে অসুস্থ হয়ে পড়ে আছে কিংবা তেমন কিছু। সে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে যা জানায় তা শুনে আমি রীতিমতো অবাক। নাকি বাথরুম পুরো খালি ছিল। তখন আমার মনে একটা সন্দেহ জাগে এবং তৎক্ষণাৎ আমি যাচাই করতে ভেতরে যাই। তারপর খানিকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর আমি তাকে খুঁজে পাই। মেয়েটা তাকে দেখতে পাইনি কেন? আমাদের এখানের বাথরুম স্টলগুলোতে কয়েন সিস্টেম আছে, মানে 1 টাকার কয়েন ফেললে বাথরুমের দরজা খুলবে। আর ওই সুস্মিতা মেয়েটা সেগুলোরই একটাতেই ছিল।
এবার ছিল মেয়েগুলোর পরিবারের সাথে দেখা করার কাজ। হিমাদ্রিবাবু এবং সুদীপ বেরিয়ে পড়ে সেই উদ্দেশ্যে। রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে থাকে তাদের গাড়ি। রাস্তায় তেমন একটা কথাও বলল না দুজনে। হিমাদ্রিবাবু মৃতের পরিবারের সাথে কথা বলতে ঠিক পছন্দ করেন না। তার মতে ওদের এখন সময় দেওয়া উচিত। পুলিশি প্রশ্ন উত্তর তার পরেও করা যেতে পারে। সুস্মিতা চৌধুরীর বাড়ির সামনে যখন ওরা পৌঁছল, তখন হিমাদ্রিবাবু বিস্ময়ের দৃষ্টিতে তাকালেন বিশাল অভিনব বাড়িটার দিকে। এইরকম বড়সড় বাড়িতে যারা থাকে তাদের দেখে প্রায় সময় ওনার হিংসা হয়। তবে উনি মাঝে মাঝে এটাও ভাবেন যে মধ্যবিত্ত পরিবারদের দেখে তাদেরও তেমনই অনুভূতি কি মনে জাগে। দীপক এবং ফাল্গুনী চৌধুরী সুস্মিতার বাবা মা, দুজনেই শোকাহত ছিলেন। যথারীতি তাদের মেয়ের দেহ দাহ করা হয়েছে। পুলিশ রিপোর্ট শেষ করার জন্য তাদেরকে কিছু প্রশ্ন উত্তর করতেই হতো হিমাদ্রিবাবুকে। আপনারা কি বলতে পারবেন যে আপনার মেয়ে মঙ্গলবার পার্ক স্ট্রিটের সেই বারে কেন গিয়েছিল? আমরা জানি না। সে কি মাঝে মধ্যেই বারে যেত? না। সে কি মদ খেতে ভালোবাসতো মাঝে মধ্যে? হ্যাঁ। আপনারা কি বলতে পারবেন সে কেন সেদিন পার্ক স্ট্রিটে গিয়েছিল? ওর ভালো লাগতো ওখানে যেতে, তাই মাঝে মধ্যেই যেত। সে কি কোনো ছেলের সাথে দেখা করতে গিয়েছিল সেদিন? সেটা হতে পারে, তবে সঠিকভাবে বলা যাবে না, কারণ সুস্মিতা ছেলেদের নিয়ে অতটা মাতামাতি করতো না। সে কি কাউকে ডেট করছিল? না। আপনি হঠাৎ ছেলেদের বিষয়ে প্রশ্ন কেন করছেন? না না, তেমন কিছু নয়, এমনি। আপনার মেয়ে কি কোথাও কাজবাজ করতো? আমরা ওর জন্য যথেষ্ট টাকা পয়সা প্রদান করার ক্ষমতা রাখতাম। সে কি পূর্ণিমা মালাকার নামে কাউকে চিনতো? দেখুন, আমার মনে হয় না এই নামটা আমি এর আগে কখনো শুনেছি বলে। ঠিক আছে মিস্টার চৌধুরী, আমাদের এতটুকুই জানার ছিল। এইরকম কঠিন পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন হিমাদ্রিবাবু, ফাল্গুনী আর আমি এখন একটু একা থাকতেই পছন্দ করব। হিমাদ্রিবাবু সেটা বুঝতে পেরে বললেন, অবশ্যই অবশ্যই, আমরা আসছি। ধুর, এরকম সময় লোকগুলোর সাথে কথা বলতে আমার একেবারেই ইচ্ছে করে না। এবার তাহলে কোথায় স্যার? এক কাপ চা খেলে ভালো হতো না? এখন সোজা বিজয় মালাকারের বাড়ি। চা পরেও খাওয়া যাবে। বিজয় মালাকার থাকেন নতুন বানানো একটা অ্যাপার্টমেন্টে। সেখানে একটা ছোট বাচ্চাকে দেখতে পেল ওরা, সম্ভবত 2 বছর বয়স। সেই সাথে একজন মেয়ে, 21-22 বছর হবে তার। ভিতর থেকে বেরিয়ে এসে লিভিং রুমে ঘুরঘুর করা বাচ্চাটাকে কোলে তুলে নেয় সে। মেয়েটা এবং সুদীপ একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে। দুজনের মধ্যেকার আগ্রহটা স্পষ্ট বোঝা গেল তাতে। বিষয়টা লক্ষ্য করে হিমাদ্রিবাবুর মনে সুদীপের প্রতি বিতৃষ্ণা আরো যেন বেড়ে গেল। মেয়েদের সাথে ফ্ল্যাট করা ছাড়া ছেলেটা বোধহয় আর কিছুই চিন্তা করে না। আমার বোন নন্দিনী, সে আমাকে সাহায্য করেছে, মানে জবে থেকে। হিমাদ্রিবাবু কথার ইঙ্গিতটা সাথে সাথেই ধরতে পারলেন। যখন কেউ মারা যায় তখন প্রতিটা ক্ষেত্রেই কিছু আইনি কাজকর্ম থাকে, বিশেষ করে সেটাই যখন পুলিশ জড়িত, তখন সেটা তো থাকবেই। এই মুহূর্তগুলোতে হিমাদ্রিবাবুর ইচ্ছা হয় কিছু কিছু বিষয় এড়িয়ে যাবার, কিন্তু বাস্তবটাকে এড়িয়ে গেলে হয়তো কাজটা আরো বেশি কঠিন হয়ে যায়। দীপক চৌধুরী যেমন নিজের মেয়ের বিষয়ে জানিয়েছিলেন, বিজয় মালাকারও অনেকটা সেই রকম কাহিনী বর্ণনা করলেন। পূর্ণিমা মালাকার মাঝে মধ্যে মদ্যপান করতে পছন্দ করত। সে যেদিন ধর্মতলার দিকে কিছু কেনাকাটা করতে গিয়েছিল, সেখানে মাঝে মধ্যেই তার যাওয়া আসা লেগেই থাকত। বিজয় মালাকারের মতে তার স্ত্রী সুস্মিতা চৌধুরী নামে কাউকে চিনত না। এটা কি সম্ভব যে উনি কোনো পুরুষ মানুষের সাথে দেখা করতে গিয়েছিলেন?
আপনারা এখান থেকে যাবেন নাকি আমি কিছু সাহায্য করব? ক্ষমা করবেন মিস্টার মালাকার, এইসব প্রশ্ন করতে আমার নিজেরও কোনো ইচ্ছে নেই। মিথ্যে কথা বলবেন না। এই সব কাজ করতে আপনারা বেশি আনন্দ পান। আচ্ছা, ওই ছবিটা বিজয় মালাকারের মতে তার স্ত্রী সুস্মিতা চৌধুরী নামে কাউকে চিনল না। প্রসঙ্গ পাল্টানোর জন্য ইঙ্গিত করলেন হিমাদ্রিবাবু। ওটাই কি আপনার স্ত্রীর ছবি? হ্যাঁ, উনি বেশ সুন্দরী ছিলেন। তাকে দেখতে সুন্দর ছিল, কিন্তু এখন সে মারা গিয়েছে, তাই তো? নাকি ভুলে গেছেন? হ্যাঁ জানি। পূর্ণিমার ছবিটার দিকে তাকান তিনি। মেয়েটাকে দেখতে সত্যিই সুন্দর। সুন্দর শারীরিক গঠন, গায়ের রং শ্যামবর্ণ, সেই সঙ্গে সাথে ডাগর ডাগর চোখ। মেয়েটার মৌখিক গঠনের মায়াজালে উনি যেন হারিয়ে যাচ্ছিলেন, কিন্তু সামলে নেন নিজেকে। কি ধরনের মানুষ আমি, হ্যাঁ? জানোয়ার নাকি? বাইরে বেরোতে বেরোতেই সুদীপ কথা বলে ওঠে। দারুণ দেখতে কিন্তু ওনার স্ত্রীকে, তাই না? চেষ্টা করলো ক্যাজুয়াল থাকার। চুপ করো। কি হলো? আমি শুধু এটুকুই বললাম যে পূর্ণিমা মালাকারকে দেখতে খুবই সুন্দর ছিল। তোমার এখন মারা যাওয়া দুটো মেয়ের বিষয়ে চিন্তা করা উচিত, তাদের সৌন্দর্য নিয়ে নয়। সেটা আমি ভাবছি স্যার, তবে এখন আমাদের কাছে রয়েছে দুটো মৃত মেয়ে, তার বেশি কিছুই নয়। হ্যাঁ সত্যি, তার বেশি ওদের কাছে আর কিছুই নেই। দুজনকেই পার্ক স্ট্রিটের ভিন্ন ভিন্ন বারের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজন মঙ্গলবার, একজন বুধবার। এটা কি কাকতালীয় একটা ব্যাপার? হয়তো মেডিকেল রিপোর্ট আসলে কিছু সাহায্য হতে পারে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সুস্মিতা চৌধুরীর মৃত্যুর কারণ স্বাভাবিক মৃত্যু, পূর্ণিমা মালাকারের মৃত্যুর কারণ স্বাভাবিক মৃত্যু। মেডিকেল রিপোর্টে যেসব বিবরণ লেখা ছিল সেটা শুধুমাত্র একজন ডাক্তারই ভালো করে বুঝতে পারবে। তবে মোদ্দা কথা হলো, মৃত্যুগুলো ছিল স্বাভাবিক। হিমাদ্রিবাবু গোদ করে ওঠেন, কিন্তু সাধারণ মানুষের আয়ু যতটা হওয়া উচিত সেটা যাচাই করলে বিষয়টা অস্বাভাবিক বলেই গণ্য হবে সবার কাছে। নভেম্বর বৃহস্পতিবার। থানার দেওয়ালে অবস্থিত পুরনো ঘড়িটা খুব জোরালোভাবে টিকটিক করে শব্দ করছিল। বিকেল 4টে বাজতে আর মাত্র 1 মিনিট বাকি। কেউ কোনো কথা বলছে না। ঘরের এই ভারী নিস্তব্ধতা বুকের উপর চেপে বসেছিল হিমাদ্রিবাবুর। প্রত্যেকে অপেক্ষা করছে। গৌতম, সুদীপ, সোমনাথ এবং টেলিফোন কোম্পানি থেকে আসা একজন লোক। সে তাকিয়ে আছে ঘড়ির দিকে, কিন্তু কিসের অপেক্ষায়? একটা খুনির কাছ থেকে ফোন আসার? হিমাদ্রিবাবুর ভুরু কুঁচকে রয়েছে। এখানে কোনো খুন হয়নি। প্রতিটা ডাক্তার, প্রতিটা রিপোর্ট, সেই সাথে তদন্ত, সবকিছুই একটা বিষয় স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, এখানে কোনো খুন হয়নি। লোকটা এখনো ফোন করলো না কেন? শান্ত রাখো নিজেকে। তার কণ্ঠ শান্ত, যেন উনি সারা জীবন যাবৎ এমন কিছুরই অপেক্ষা করছিলেন। সুদীপের মুখে কোনো ভাব ফুটেনি, কিন্তু তার চোখে ফুটে রয়েছে উত্তেজনা এবং ক্লান্তি। দুদিন ধরে যেটা ঘটেছে সেটার মানে বুঝতে পারছে না সে। গৌতম এবং সোমনাথ এখন এগিয়ে এসেছে সুদীপের ডেস্কের কাছে। ফোনটা রয়েছে তাদের কাছাকাছি। হয়তো ওরাও ভাবছে ফোনটা আসলে সেটা তুলে কানে দেবে ওরা। তবে হিমাদ্রিবাবু জানেন, যদি কলটা আসে তাহলে এবারও লোকটা সুদীপের নাম ধরেই তাকে সম্বোধন করবে। আপনার কি মনে হয় স্যার, এবার কি কোনো সুযোগ আসবে আমাদের হাতে? হিমাদ্রিবাবু দৃষ্টি মেলায় তার সাথে। সুযোগ আমাদের কাছে সবসময় আসে গৌতম। অপেক্ষা করতে আর ভালো লাগছে না আমার। ওকে যে করেই হোক ট্র্যাক করতে হবে। ওকে যতটা সময় পারো লাইনে রেখো, বুঝলে? সুদীপ মাথা নাড়ে। গৌতম তাকায় টেলিফোন কোম্পানির লোকটার দিকে। লোকটা নিজের চোখের চশমাটা ঠিক করতে করতে বলল, আমরা তৈরি স্যার। কলটা আসা মাত্রই আমরা কাজে লেগে পড়ব। অফিসার সুদীপ আমাদের যতটা সম্ভব সময় জোগাড় করে দেওয়ার চেষ্টা করবেন। এখন যতটা সময় পাওয়া যায় ততটাই ভালো হবে। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। একদম। লোকটা নিজের চশমাটা আবার চোখ থেকে খুলে পরিষ্কার করে নিল।
সোমনাথ ততক্ষণ একটা সিগারেট শেষ করে সেটা ফেলে দিয়ে আরেকটা ধরিয়েছে। হিমাদ্রিবাবু মেঝের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। ঘড়িটা আবার টিকটিক করে ওঠে। বন্দুকের গুলির মতো শব্দ করছে সেটা। ঘড়িতে তখন কাটাই কাটাই 4টে বাজে। ঠিক এই সময় সুদীপের ডেস্কে রাখা ফোনটা বেজে ওঠে। প্রত্যেকে লাফিয়ে ওঠে। সুদীপ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। টেলিফোনের ওপর তার হাতটা কাঁপছে। সেটা বেজে চলেছে তখন। শান্ত রাখো নিজেকে, এখন লোকটাকে যতটা সময় পারো ধরে রাখো। কেউ নড়াচড়া করছে না, কেউ কথা বলছে না। ফোনটা আবার বেজে উঠল। এইবার সুদীপ তুলে নেয় রিসিভারটা। সাব ইন্সপেক্টর সুদীপ কথা বলছি। সে চুপচাপ শুনল, মাথা নাড়ল এবং তারপর আরো একটু শুনল। তুমি কি? কথাটা আটকে যায় তার মুখেই। রিসিভারটা সরিয়ে নেয় কান থেকে। কেটে দিয়েছে। গৌতম সাথে সাথে তাকায় টেলিফোন কোম্পানির লোকটার দিকে। তোমার কর্মচারীরা কি কিছু ট্র্যাক করতে পেরেছে? আমার মনে হয় কিছু। যত সব বাদ দাও। পাগলটা বললো আমাদের ফ্রুট সিরাপ নামক বারে গিয়ে দেখা উচিত। হিমাদ্রিবাবু দ্রুত মোবাইলে ম্যাপ খুলে বারের নামটা চেক করলেন। সেটা দেশপ্রিয় পার্কে রয়েছে, পার্ক স্ট্রিট থেকে কয়েক কিলোমিটার দূরে। হিমাদ্রিবাবু সুদীপ আর সোমনাথকে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন ফ্রুট সিরাপ বারের উদ্দেশ্যে। যখন তারা ওখানে হুড়মুড়িয়ে প্রবেশ করলো, তখন বারে উপস্থিত 7 জন মাত্র কাস্টমার বসেছিল। তারা ঘাবড়ে গিয়ে বেরিয়ে যায় বাইরে। সোমনাথ বাইরে অপেক্ষায় রইল। সিগারেটের পর সিগারেট ধরিয়ে চলেছে সে। বারটেন্ডারটির কণ্ঠস্বর ছিল ভারিক্কি। কি ব্যাপার বলুন তো? লোকটা বেশ হৃষ্টপুষ্ট শরীরের মানুষ। হিমাদ্রিবাবু দ্রুত নিজের চোখ দিয়ে লোকটাকে মেপে নিলেন। লক্ষ্য করলেন লোকটার মুখে দুশ্চিন্তার ছাপ লেগে রয়েছে। বারটেন্ডারটি আবার কথা বলে ওঠে। সবকিছু ঠিক আছে তো? হিমাদ্রিবাবুর মুখ নড়ে ওঠে, কিন্তু কোনো কথা বের হয় না। তিনি সুদীপের দিকে তাকিয়ে মাথা নাড়েন। সুদীপ তারপর সোজা এগিয়ে যায় বারের পিছন দিকে। সেখানে যেখানে 2টো দরজা রয়েছে, একটাই লেখা মেল, অন্যটাই ফিমেল। ফিমেল দরজাটার সামনে গিয়ে দাঁড়ায় সে। হিমাদ্রিবাবু বারটেন্ডারটির উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ভিতরে কি কেউ গিয়েছে? বারটেন্ডার দ্বিধা করে। আমি ঠিক জানি না। সুদীপ খুলে ফেলে দরজাটা এবং ঢুকে যায় ভেতরে। তারপর দ্রুত বেরিয়ে আসে সে। তার চোয়াল ঝুলে পড়েছে। আবার আরেকটা হয়েছে স্যার। মেয়েটা লম্বা এবং বেশ সুন্দর দেখতে। গায়ের রং শ্যামবর্ণ। তার গায়ের পোশাক সাধারণ দেখতে হলেও সেগুলো বেশ দামি এবং স্টাইলিশ। তার নাম গার্গী মুখার্জি। হিমাদ্রিবাবু মেয়েটার পার্স থেকে পাওয়া সমস্ত তথ্য টুকে নিলেন। বয়স 27, অবিবাহিত, পেশা গ্রাফিক ডিজাইনার, ঠিকানা ডক্টর GS বোস রোড। ফরেন্সিকের লোকেরা আসতে তারা চুপচাপ নিজেদের কাজ করা শুরু করে দেয়। সোমনাথ তখন একটা কাস্টমারের সাথে কথা বলছিল যখন বার থেকে বেরিয়ে আসে হিমাদ্রিবাবু আর সুদীপ। বারটেন্ডারটিকে ঘটনাটা যে দারুণভাবে আঘাত করেছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। মৃত মেয়েটা কি এখানে প্রায় আসতো? আমি দিব্যি খেয়ে বলছি স্যার, মেয়েটাকে আমি এর আগে কখনো দেখিনি। তার সঙ্গে তার বান্ধবী কেউ নয়। সে তার এক বান্ধবীর সাথে এসেছিল? হ্যাঁ। কোনো ছেলে ছিল কি তাদের সাথে? না। কোনো ছেলে কি পরে এসে যোগ দিয়েছিল তাদের সাথে? না না না। কোনো ছেলে কি কথা বলেছিল তাদের সাথে? ও, আমি ভাবছিলাম আপনি জানতে চাইছেন যে ওরা কোনো ছেলেকে সাথে করে এনেছিল কিনা, তাই তো? তাহলে কোনো ছেলে ওদের সাথে এসে কথা বলেছিল? হ্যাঁ স্যার, ছেলেটা ওই যে ওখানে বসে রয়েছে। হিমাদ্রিবাবু তাকালেন ছেলেটার দিকে। সে কি মেয়েগুলোর কাছে এসে বসেছিল? না, সে ওদের এসে ড্রিঙ্ক অফার করে, কিন্তু মেয়েগুলো কিন্তু ওকে তাড়িয়ে দেয়। সে কি চলে যায় তারপর? হ্যাঁ, তেমন কোনো ঝামেলা করেনি সে। এছাড়া কি আর কেউ এসেছিল ওদের কাছে?
না স্যার। তুমি কি এটা বলতে পারবে যে ওরা কখন বাথরুমে যায়? আমার মনে আছে শ্যামলা বর্ণের মেয়েটা আগে ঢুকেছিল বাথরুমে, অন্যজন বাড়িই ছিল। তারপর 3-4 মিনিট পর সে ঢোকে বাথরুমে। সে বেশিক্ষণ ছিল না, ঢুকে একটু পরেই বেরিয়ে আসে এবং বাড়ির দিকে বেরিয়ে যায়। আচ্ছা, এছাড়া আর কি কিছু ঘটেছিল? আসলে স্যার, আমি শুরু থেকেই জানতাম আজকে দিনটা ভালো যাবে না। আমি আজ ঘুম থেকে ওঠার আগেই আমার বউ চেঁচামেচি শুরু করে দেয়। যখনও সকাল সকাল এমন চেঁচাতে শুরু করে না, তখনই বুঝে যাই দিনটা ভালো যাবে না। সে কি মাঝে মধ্যেই চেঁচামেচি করে থাকে? প্রতিদিন স্যার। বোধহয় তোমার এবার একটা নতুন বউ দেখা উচিত, বুঝলে? সেটা করতে পারলে তো ভালোই হতো স্যার। হিমাদ্রিবাবু এবং সুদীপ দুজনে এসে যোগ দেয় যে টেবিলে, সোমনাথবাবু বসেছিল সেখানে। অন্যান্য কাস্টমারগুলো তখনও ছিল সেখানে, কেউ কোথাও যায়নি। ওরা তিনজন একে অপরের নোটগুলো মিলিয়ে দেখে, বারটেন্ডার এবং কাস্টমারদের থেকে পাওয়া তথ্যগুলো মিলছে কিনা। সবকিছু ঠিকঠাকই লাগলো ওদের। হিমাদ্রিবাবু বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, ওদের ছেড়ে দাও এখন। সোমনাথ নিজের মুখের সিগারেটটা নিভিয়ে আরেকটা ধরায় এবং মেডিকেল এক্সামিনার বাথরুম থেকে বেরিয়ে আসতে সে কাস্টমারগুলোকে যেতে দেবার ইঙ্গিত করে। কি দেখলেন ডাক্তারবাবু? সম্ভবত হার্ট অ্যাটাক। হিমাদ্রিবাবু মাথা নাড়লেন। কি হলো ইন্সপেক্টর, সন্তুষ্ট নয় বুঝি? আসলে আমি এখানে একটা খুনির খোঁজে এসেছি ডাক্তারবাবু। হ্যাঁ, সিগারেট খান, তাহলে হয়তো একটু ঠিক লাগবে। নিজেদের রিপোর্টের কাজ শেষ হতে থানার সকলের সাথে লম্বা মিটিংয়ের পর 7টার দিকে হিমাদ্রিবাবু, গৌতম এবং সুদীপ বেরিয়ে পড়েন সেখান থেকে। বাইরে বৃষ্টি না হলেও আবহাওয়া ছিল ভেজা ভেজা এবং ঠান্ডা। রাস্তায় পা রাখতে সুদীপ জিজ্ঞেস করে, কোথায় যাবেন স্যার? বাড়ি, বললেন হিমাদ্রিবাবু। ক্লান্ত লাগছে, চলুন আপনাকে ছেড়ে দিচ্ছি। বাইরেটা তখন অস্বাভাবিক রকমের শান্ত এবং থানা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পর যেন একটু স্বস্তি বোধ হলো হিমাদ্রিবাবুর। নিজের সিটে গা এলিয়ে দেন। শরীর থেকে এতক্ষণে যেন উত্তেজনাটা কমতে শুরু করেছে, কিন্তু সুদীপ কথা বলা শুরু করতে আবার সেটা ফিরে আসে। আপনি আমাকে ঠিক পছন্দ করেন না, তাই না স্যার? হিমাদ্রিবাবু একটু চিন্তা করলেন, তারপর বললেন, হয়তো আমি খুব ভেবেচিন্তে মানুষ বিচার করি। সুদীপ মুচকি হাসে। একটা ড্রিঙ্ক নিলে কেমন হয়? আমি চাই আপনি আমার স্ত্রীর সাথে দেখা করুন, মেয়েটা খুবই ভালো। হিমাদ্রিবাবু দ্বিধা করলেন, তবে 2-1 গ্লাস মদ্যপান করলে খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। ঠিক আছে সুদীপ, তুমি যখন বলছো যাওয়াই যাক। সুদীপ মুখ চওড়া করে হাসে। সে ঠিকঠাক দেখতে একটা ফ্ল্যাট বাড়িতে থাকে। লিফট ধরে ওরা সোজা চলে যায় 3 তলায় এবং মাঝপথে এক দম্পতির সাথে দেখা হয়ে যায় ওদের। স্বামীটাকে দেখতে ছোটখাটো এবং একটু বয়স্ক লাগছিল। কপালে একাধিক ভাঁজ রয়েছে তার, তবে তার স্ত্রীকে দেখতে অনেকটা জোয়ান লাগে। গায়ের রং শ্যামলা হলেও স্লিম ফিগার এবং মৌখিক গঠন সুন্দর হওয়াতে দারুণ দেখতে লাগছে মেয়েটাকে। সুদীপকে আসতে দেখে হাসি ফুটে ওঠে মেয়েটার। আরে সুদীপ! খুব করে কেশে ওঠে তার স্বামী। সুদীপ ওদের দুজনকে দেখে হেসে হাত নাড়ায়। উনি হলেন ইন্সপেক্টর হিমাদ্রি, আর এনারা চন্দন ও প্রতিমা পাল। হিমাদ্রিবাবু ওদের উদ্দেশ্যে মাথা নাড়লেন, তবে তার নজর লক্ষ্য করছে মেয়েটা এবং সুদীপের মধ্যেকার চাউনি, সেই সাথে স্বামীটির সুদীপের প্রতি শীতল দৃষ্টি। এরা আমার প্রতিবেশী, আমাদের পাশে ফ্ল্যাটে ওরা থাকেন। এই বাড়ি ফিরলে বুঝি? হ্যাঁ, খুব ধকল গেছে। প্রতিদিনের মতো আজকেও ধকল গেল তাহলে? ঠিক ধরেছ চন্দন,
চলো তবে পরে দেখা হবে। অবশ্যই সুদীপ। স্বামীটি হিমাদ্রিবাবুর দিকে তাকিয়ে মাথায় ঝাঁকায়। দম্পতি দুজন প্রবেশ করলো লিফটে এবং দরজা বন্ধ হয়ে গেল। সুদীপের মুখে তখনও হাসি লেগে। মানুষগুলো দারুণ, তাই না? চন্দন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। ওরা আগে দিল্লিতে থাকতো, সেখানে ছোটোখাটো একটা কাজ করতো সে। তারপর ওরা এক জ্যাঠা মারা যান। তখন চন্দন তার উইল থেকে কিছু টাকা পায়, তাই সে ওই কাজ ছেড়ে দিয়ে চলে আসে এখানে। এখন সে কিছুই করে না, তবুও দিব্যি চলে যাচ্ছে তাদের। ওর বউটাকে বেশ সুন্দর দেখতে। সুদীপের মুখের হাসিটা আরো চওড়া হয়ে ওঠে। হ্যাঁ, খুবই সুন্দর। তারা সুদীপের ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত হয়। দরজা খুলতে দেখা গেল ছোট লিভিং রুমটায় দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। একেও দেখতে আকর্ষণীয়। ঘন লম্বা কালো চুল এবং পরনের চুড়িদার তার শরীরের প্রতিটা ভাঁজ যেন বেশি করে ফুটিয়ে তুলেছে। সুদীপ মেয়েটাকে কাছে টেনে চুমু খায় তার গালে, তারপর হিমাদ্রিবাবুর দিকে তাকিয়ে হাসে। এই হলো আমার স্ত্রী দীপা। ওরা তিনজনে সেদিন রাতে মদ্যপান করে। হিমাদ্রিবাবু বুঝলেন সময় অনেকটা পাল্টেছে, কারণ দীপাও তাদের সাথে যোগ দিয়েছিলেন মদ্যপানে। উনি ভেবেছিলেন হয়তো উনি আর সুদীপ দুজন মিলেই মদ খাবে। সে যাই হোক, মদ খাওয়া শেষে শরীর ছেড়ে দিতে শুরু করে হিমাদ্রিবাবুর। নেশাটা ভালোই হয়েছে তার। সেই রাতে উনি ওখানেই থেকে যান। সুদীপ আর উনি পাশাপাশি শুয়ে পড়েন একটা বিছানায়, এবং সারা রাত ধরে নাক ডেকে যায় সুদীপ। হিমাদ্রিবাবু ঘুমের জগতে চলে যাওয়ার পর উনি স্বপ্নে দেখলেন সুস্মিতা চৌধুরী এবং পূর্ণিমা মালাকার তার সামনে দাঁড়িয়ে নৃত্য করছে। উনি হাসেন, আনন্দ অনুভব হয় তার। শুক্রবার সকালটা রৌদ্রোজ্জ্বল হলেও ঠান্ডা ছিল বেশ। ঠান্ডা হাওয়ার ঝটকা এসে মুখে লাগতেই ঘুমটা ভেঙে যায় হিমাদ্রিবাবুর। গত রাতের ওই রকম অগোছালোভাবে ঘুমানোর পরেও আশ্চর্যজনকভাবে তার নিজেকে বেশ ফ্রেশ মনে হয়। হাসি হাসি মুখ নিয়ে উনি থানায় পৌঁছন। সকলকে সুপ্রভাত জানান, কিন্তু তার হাসি উবে যায় যখন পুনরায় আবার বেজে ওঠে সুদীপের সামনে রাখা টেলিফোন। সুদীপ তখন চা খেতে বাইরে গিয়েছিল। তার ফোনের জবাব দেন হিমাদ্রিবাবু। বিরক্তি লেগে রয়েছে তার মুখে। অফিসার হিমাদ্রি কথা বলছে। একটা ঘরে ভারী কণ্ঠ কানে এলো তার, যেন ওপাশের লোকটা ভয়েস চেঞ্জার ব্যবহার করছে। সকালের দিকে কি সাব ইন্সপেক্টর সুদীপ ওখানে থাকেন না? সুদীপ এখন নেই। নিশ্চয়ই দেহ খুঁজতে বেরিয়েছে। আপনি কে? জিজ্ঞেস করতে যাচ্ছিলেন হিমাদ্রিবাবু, কিন্তু তার কথাই বাধা পড়ে। গতকাল যে মেয়েটিকে আপনারা বাথরুমে খুঁজে পেয়েছিলেন, তাকে দেখতে ভারী সুন্দর ছিল, কি তাই না অফিসার? কণ্ঠটা মৃদু হাসে এবং তারপর ফোনটা রেখে দেয়। ফোনটা দরাম করে রেখে দেন হিমাদ্রিবাবু। মুখ দিয়ে বেরিয়ে আসে কিছু গালাগাল। এই সময় গৌতম এবং সুদীপ এসে প্রবেশ করে সেখানে। যা দেখা যাচ্ছে শুক্রবারের শুরুটাই জঘন্যভাবে হলো। বাকি সকালটা ওদের কাটলো আলোচনা করে। এই কদিনে যত রকমের তথ্য তারা জোগাড় করতে পেরেছে সেগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছিল ওরা। ওরা এটা জানে যে কেউ একজন ভয়েস চেঞ্জার ব্যবহার করে গত 3 দিন ধরে থানায় ফোন করে চলেছে। অফিসার সুদীপের সাথে কথা বলতে চাইছে এবং সেই সাথেই ইঙ্গিত দিচ্ছে কাউকে খুন করার। তারপর প্রতি সকালে সে আবার ফোন করে জিজ্ঞেস করে ভিকটিমকে তারা খুঁজে পেয়েছে কিনা। সেই সাথে টোন মারা সুরে হাসে। কিন্তু এতদিনে ওরা কোনো রকম ভিকটিম খুঁজে পায়নি, কারণ সবকটা মৃত্যু স্বাভাবিক ছিল। হিমাদ্রিবাবু এবং তার দল এসবের কোনো মানেই বের করতে পারছে না। গৌতম হিমাদ্রিবাবুর কাছে জানতে চায় ওনার এ বিষয়ে কি ধারণা। আমার মতে কোনো এক বুদ্ধিমান পাগল আমাদের থেকে কোনোভাবে এক পা এগিয়ে রয়েছে। সেদিন বিকেলের দিকে হিমাদ্রিবাবু ঠিক করলেন অন্য আর একটা বারে গিয়ে সেখানে খোঁজ নেবেন।
তবে সাধারণ পোশাকে। উনি আন্দাজ করেছিলেন আজকেও বোধহয় সেই অজ্ঞাত লোকটি আবার ফোন করবে। তাই উনি ভাবলেন পার্ক স্ট্রিটের কাছাকাছি অন্য একটা বারে গিয়ে ঢু মেরে আসবেন। উনি চলে গেলেন এসপ্ল্যানেডের ওখানের একটা বারে। হয়তো উনি ভাবছিলেন যে যদি খুনির আসার আগেই সেখানে পৌঁছে যান তাহলে হয়তো লোকটাকে ধরার একটা সুযোগ পেলেও পেতে পারেন। সুতরাং উনি বারে ঢুকে একটা বিয়ার অর্ডার করলেন। সামনে রাখা আয়নাটায় দৃষ্টি দিয়ে নজর রাখছিলেন পিছনের কাস্টমারগুলোর দিকে। একটা টেবিলে বসে রয়েছে এক দম্পতি। তারা নিঃশব্দে তাদের খাবার সাথে ড্রিঙ্ক পান করছে। কোণের দিকে 3 জন মধ্যবয়স্ক মানুষ গম্ভীর আলোচনায় মত্ত। বারের সামনে বসে আছেন একজন ফর্সা রঙের 30 ঊর্ধ্ব মহিলা এবং তার কাছাকাছি শ্যামবর্ণের সুন্দরী একটা মেয়ে। ঘড়িতে তখন 4:02। এরপর আরো 5 মিনিট কেটে গেল এবং তারপর আরো 10 মিনিট। হিমাদ্রিবাবু নিজের বিয়ারে চুমুক দিতে দিতে চারিদিকে নজর রেখে চলেছেন, কিন্তু সেখানে কারো মধ্যেই কোনো প্রকার সন্দেহজনক হাবভাব উনি লক্ষ্য করেননি। তার মধ্যেকার হতাশা আবার যেন বেড়ে উঠেছিল ধীরে ধীরে। উনি কিছুতেই ভুলতে পারছিলেন না আগের 3টে ভিকটিমের বিষয়ে, সুস্মিতা চৌধুরী, পূর্ণিমা মালাকার এবং গার্গী মুখার্জি। 3টে মেয়ে, কেউ একে অপরকে চিনত না। একজন কোনো কাজ করত না, একজন ছিল গৃহবধূ এবং অন্যজন ছিল গ্রাফিক ডিজাইনার। একজন বিবাহিত এবং অন্য 2 জন অবিবাহিত। 2 জন এখানে এসেছিল বান্ধবীর সাথে এবং একজন একা এসেছিল। প্রতিটা মেয়ের মৃত্যু ঘটে বাথরুমে, কিন্তু সেগুলো কি আদৌ সাধারণ মৃত্যু? মেডিকেল এক্সামিনার এ বিষয়ে নিশ্চিত ছিলেন না, কিন্তু শেষে গিয়ে উনি শেষমেশ জানিয়েছিলেন যে গার্গী মুখার্জির শরীরে পটাশিয়াম সায়ানাইডের হালকা চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে। হয়তো সেটাই মৃত্যুর কারণ হতে পারে উনি বলেছিলেন। হিমাদ্রিবাবু তখন বাকি 2 জন মেয়ের ময়নাতদন্ত আবার করার কথা বলেন। সাইনাইড জিনিসটা ভারী উদ্ভট জিনিস বলেছিলেন ডাক্তার। যদি আপনি যেটা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করেন সেটা সোজা চলে যাবে আপনার ব্লাড ভেসেলে এবং 5 মিনিটের মধ্যে আপনি মারা যাবেন। কিন্তু পরে গিয়ে যখন আপনার ব্লাড ভেসেল পরীক্ষা করা হবে তখন ময়নাতদন্তে হয়তো তার কোনো চিহ্নই পাওয়া গেল না। হিমাদ্রিবাবু তখনও অপেক্ষা করে চলেছেন। হতাশায় ভরে যাচ্ছিল তার মন, কারণ প্রতিটা টুকরো ঠিকঠাক মতো খাপে খাপে মিলছে না। তারপর বারের টেলিফোনটা তার স্বরে বেজে উঠল। বারটেন্ডারটি সেটা তুলে নেয় হাতে, কিছুক্ষণ শোনে উপাসের কথা, তারপর মুখ ফেরায় হিমাদ্রিবাবুর দিকে এবং ফোনটা এগিয়ে ধরে তার দিকে। আমার মনে হয় আপনাকে ফোনে কেউ খুঁজছে। ফোনটা কানে নিতে উনি শুনতে পান গৌতমের কণ্ঠ। লোকটা ফোন করেছিল স্যার, আমরা 2 জনকে ধরেছি, তবে তারা সে নয়। হিমাদ্রিবাবু বুঝতে পারলেন এই এলাকায় মোট 5টা পাবলিক বুথ রয়েছে এবং সেদিন বিকেলে সেগুলোর প্রত্যেকটার উপর নজর রেখেছিল পুলিশ। ঠিক 4টে বাজতে যারা সেই মুহূর্তে বুথে প্রবেশ করেছে তাদের সকলকে ধরে ফেলে পুলিশ, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ওরা সেই সময় 2 জনকে ধরেছে, কিন্তু তাদের কেউই অপরাধী ছিল না। ওদের মধ্যে একজন মহিলা ছিল, আর অন্যজন কে ছিল জানেন? অমিতাভ প্রামাণিক। নামটা শুনেছেন হিমাদ্রিবাবু? ছেলেটা আজকালকার সিরিয়াল করে খুব নাম কামিয়েছে। ওনার স্ত্রীও এসব দেখেন। এর ফলে আমাদের চাকরি যাবে না তো স্যার? ভগবানই জানেন এইসব লোকগুলো পাবলিক ফোন বুথ যে কেন ব্যবহার করতে যায় কে জানে। যাই হোক, এখানে কিছুই ঘটেনি, বুঝলে? বোধহয় আমার আন্দাজ ভুল হয়েছিল। আমি ফিরছি একটু বাদে। হিমাদ্রিবাবু বাড়ির দরজা খুলে বেরিয়ে চললেন ফেরার উদ্দেশ্যে। যাবার পথে কালো চুলওয়ালা একটা মেয়ের সাথে তার ধাক্কা লেগেছিল। তারপর উনি অনেকটা দূর এগিয়ে গিয়েছিলেন। এমন সময় চিন্তাটা এসে ধাক্কা মারে তার মাথায়। একটা মেয়ে। 3 জন শ্যামবর্ণের ভিকটিমগুলোর সাথে মৃত্যুর আগে আরেকজন মেয়ে দেখা গিয়েছিল। উনি দ্রুত আবার এসে ঢোকেন বাড়ির মধ্যে।
সেখানে প্রবেশ করতে উনি লক্ষ্য করলেন শ্যামবর্ণের একটি মেয়ে এবং তার সাথে লম্বা কালো চুলওয়ালা আরেকটি মেয়ে এগিয়ে চলেছে বাথরুমের দিকে। ওই শ্যামবর্ণের মেয়েটাকে উনি একটু আগেই দেখেছিলেন বারে বসে থাকতে, এবং কালো লম্বা চুলওয়ালা মেয়েটাকে উনি চিনতে পারলেন। এই মেয়েটার সাথেই তার প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। তখন উনি দ্রুত এগিয়ে এলেন তাদের দিকে। 1 মিনিট দাঁড়াবেন আপনারা। শ্যামবর্ণের মেয়েটি ঘুরে তাকায় তার দিকে, মুখে চোখে বিস্ময়ের ছাপ। কালো চুলওয়ালা মেয়েটা আচমকা ঘুরে দাঁড়িয়ে সজোরে ঘুষি মারে হিমাদ্রিবাবুর পেটে। ঘুষির তেজ এতটাই ছিল যে উনি প্রায় উল্টে যাচ্ছিলেন, কিন্তু উনি মেয়েটা পালিয়ে যাওয়ার আগেই তার হাতটা চেপে ধরতে সক্ষম হলেন। মেয়েটা ঝট করে ঘুরে আবার ঘুষি চালায়। এবার একটা গিয়ে লাগে হিমাদ্রিবাবুর চোয়ালের নিচে। উনি মেঝেতে উল্টে পড়ার সাথে সাথে উনি বুঝতে পারলেন কালো চুলওয়ালা মেয়েটা আসলে কোনো মেয়েই না। আপন মনে বলে ওঠেন উনি আসল খুনিকে প্রায় হাতে নাতে ধরে ফেলেছিলেন, কিন্তু তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। আপনি নিশ্চিত ওটা একজন পুরুষ মানুষ ছিল? থানায় ফিরতে প্রশ্ন করে গৌতম। তোমার মনে আছে সেই সময় তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে দুজনের মধ্যে একজন ছিল মহিলা, অথবা পুলিশের মনে হয়েছিল সে ছিল মহিলা, কিন্তু আমার বিশ্বাস সে মহিলার ছদ্মবেশে ছিল একজন পুরুষ। বিষয়টা খতিয়ে দেখে গৌতম নিজের মাথা নাড়ে। এটা হওয়া সম্ভব আছে। তার কণ্ঠ ফোনে শুনে লাগছিল সে একজন পুরুষ মানুষ, কিন্তু সে হয়তো তার ভিকটিমদের সাথে মেয়ে সেজে দেখা করত। এইভাবে সে খুব সহজেই মিশে যেতে পারবে তাদের সাথে, এবং এমনকি তাদের সাথে বাথরুমেও ঢুকে পড়তে পারবে। কেউ সন্দেহও করবে না। সুদীপ কোথায়? সে 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে। সেদিন সন্ধ্যের দিকে হিমাদ্রিবাবু যখন থানা থেকে রাস্তায় পা রাখলেন, তখন তার মাথা ব্যথা করছিল। উনি সুদীপের সাথে কথা বলতে চাইছিলেন। মঙ্গলবারের সেই প্রথম ফোন কলটা থেকে শুরু করতে চাইছিলেন উনি প্রতিবার সুদীপকে চাইছিল ফোনে। হয়তো সে সুদীপের নাম খবরের কাগজে কোথাও দেখেছে, কিংবা ওকে টার্গেট করার ক্ষেত্রে তার কাছে কোনো ব্যক্তিগত কারণ রয়েছে। উনি একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে গেলেন সুদীপের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতেই উনি প্রায় দৌড় দিলেন সুদীপের ঘরের দিকে। মাঝপথে ঠিক আগের বারের মতোই দেখা হয়ে গেল ওই দম্পতির সাথে। উনি দ্রুত তাদের উদ্দেশ্যে মাথা ঝাঁকিয়ে ঢুকে গেলেন বিল্ডিং। উনি সোজা গেলেন 3 তলায়। দরজা ধাক্কাতেই তার জবাব দেয় সুদীপের স্ত্রী দীপা। হাসি মুখে দাঁড়িয়ে আছে সে দরজার সামনে। সে যেন হিমাদ্রিবাবুকে দেখে সত্যিই খুব খুশি হয়েছে, এবং এক মুহূর্তের জন্য হিমাদ্রিবাবু মনে মনে ভাবেন মেয়েটার সাথে খানিকক্ষণ বসে কথা বললে হয়তো ভালো হতো। সুদীপ তো নেই এখন, ওই কয়েক মিনিট আগেই বেরিয়ে গেছে। ও বলল ওর নাকি কিছু পেপার ওয়ার্ক বাকি আছে। বটে। আমি তোমার সাথে 1 মিনিট কথা বলতে পারি দীপা? হ্যাঁ নিশ্চয়ই, ভেতরে আসুন। তোমার স্বামীর প্রতি রাগ আছে এমন কাউকে চেনো কি তুমি? সে একটু চিন্তা করে। হিমাদ্রিবাবু ঠিক করলেন এই মুহূর্তে উনি মেয়েটাকে পরিস্থিতির বিষয়ে সমস্তটা জানাবেন। ভাবলেন এটা সেসব নিশ্চয়ই হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, তাই উনি সবটা খুলে বললেন তাকে। তো আপনাদের মতে এই লোকটা সুদীপকে শাস্তি দিতে চায়, তাই তো? যতবার সে ফোন করেছে সে শুধু তোমার স্বামীর নাম ধরেই কথা শুরু করেছে। হো, আমি জানি এমন অনেকেই আছে যারা সুদীপকে পছন্দ করে না, এবং আমি এটাও জানি যে ওর পেশার দরুন। দীপার কথাটা শেষ হওয়ার আগেই দরজায় টোকা মারার শব্দ হয়। দীপা গিয়ে দরজাটা খুলে দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছেন চন্দন, ওদের প্রতিবেশী। তার মুখে চোখে উত্তেজনা, এবং তার হাতে ধরা রয়েছে একটা বন্দুক। সেটা তাক করা দীপার দিকে। হিমাদ্রিবাবু এইরকম বন্দুক জীবনেও কখনো দেখেননি। চন্দন দ্রুত ঘরে এসে ঢোকে এবং রাগে গড়গড় করে বলে ওঠে, তোমার সেই হতচ্ছাড়া স্বামীটা কোথায়? দীপা তাও নিজেকে শান্ত রেখেই বলে, ও এখন বাড়িতে নেই চন্দন।
চন্দন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় হিমাদ্রিবাবুর দিকে। এক ফোঁটাও নড়বেন না বলে দিচ্ছি। হিমাদ্রিবাবু থমকে যান। তার হাতটা প্রায় পৌঁছে গিয়েছিল কোটের পকেটে। একটা সিগারেট বের করছিলাম শুধু। সেসবের এখন আর সময় আপনি পাবেন না অফিসার। অফিসার শব্দটা কানে এসে আঘাত করে হিমাদ্রিবাবু। ওনার মনে পড়ে যায় সকালের ফোন কলটার কথা। অফিসার বলার টোনটা ওর পরিচিত বলেই মনে হয়। সবকিছুর শেষটা যে এমন হতে পারে সেটা কল্পনা করাও অবিশ্বাস্য। হিমাদ্রিবাবু নিজেকেই আপন মনে গালাগাল দিতে দিতে পকেট থেকে সিগারেট আর একটা দেশলাই বের করে। চন্দন তাকালো দীপার দিকে, তার মুখে ক্ষোভ লেগে। আমি তোমার স্বামীকে ভালো করে শিখিয়ে দেব যে কি করে আমার বউয়ের থেকে দূরে থাকতে হয়। আমার মনে হয় না সুদীপ তোমার স্ত্রীর গায়ে কখনো হাত লাগিয়েছে বলে। ও তাই বুঝি? তোমার মনে হয় না? তুমি অন্ধ নাকি? তুমি কি দেখোনি ওরা একে অপরের দিকে কিভাবে তাকায়? যেটা কোনো জানোয়ার, সেটা লালসা ছাড়া আর কিছুই নয়। আর তখন মুহূর্তের মধ্যে হিমাদ্রিবাবু পুরো দেশলাইয়ে আগুন ধরিয়ে সেটা ছুঁড়ে মারেন চন্দনের মুখ লক্ষ্য করে। চন্দন চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে এবং হিমাদ্রিবাবু দ্রুত টেনে নেন দীপাকে। তারপর চন্দনের কবজি শক্ত হাতে ধরে মুড়িয়ে দেন। ফলে চন্দনের হাতের থেকে বন্দুকটা পড়ে যায় মেঝেতে। পরে গিয়ে ওরা চন্দনের ঘরে লুকিয়ে রাখা কিছু মহিলাদের কাপড় চোপড় খুঁজে পায়। খুব সহজেই ওরা চন্দনের পেট থেকে সমস্ত কথা বের করে আনে। হয়তো সাইকোলজিস্টরা এর একটা আলাদা ব্যাখ্যা বের করতেন, তবে হিমাদ্রিবাবু এবং তার দলের কাছে এটা একেবারে সোজা সাপটা বিষয়। চন্দন ছিল অত্যন্ত ইনসিকিউর। সুদীপ যেভাবে তার স্ত্রীর দিকে তাকাতো বা যেভাবে ওর স্ত্রী সুদীপের দিকে তাকাতো সেটা সে মোটেই পছন্দ করত না। হয়তো এভাবেই একদিন তার রাগ চরমে উঠে যায় এবং সে ঠিক করে সুদীপকে সে তার কৃতকর্মের শাস্তি দেবে। ভাবলেও অবাক লাগে, তবে চন্দন বোধ হয় এটাই চাইছিল যে সুদীপের কাজটা যেন চলে যায়। সে ভাবে যদি ওর কাজ চলে যায় তাহলে হয়তো ও শহর ছেড়ে চলে যাবে এবং তখন আর নিজের বউকে নিয়ে কোনো চিন্তা থাকবে না তার। কিন্তু শুরু থেকেই এখানে চিন্তা করার কিছুই ছিল না। চায়ে চুমুক দিয়ে বলল সুদীপ। কিন্তু সে তেমনটা মনে করেনি। জিজ্ঞাসাবাদের সময় লোকটা একেবারে ঘাবড়ে গিয়েছিল। হ্যাঁ, ভয় পেয়েছিল সে। মনে আছে সে আমায় সেদিন বারের মধ্যে ঘুষি মেরেছিল, কিন্তু যেহেতু আমি তাকে মহিলার পোশাকে চিনতে পারিনি তাই সে মনে করেছিল যে সে সুরক্ষিত। তবে তারপর যখন তোমার ফ্ল্যাটে সেদিন দৌড়ে প্রবেশ করি তখনও ভাবে হয়তো আমরা কিছু খুঁজে পেয়েছি ওর বিষয়। সুদীপ মাথা নাড়ে নিজের। তবে যখন ওই মৃত মেয়েগুলোকে নিয়ে আমি চিন্তা করি, তাদের প্রত্যেকের গায়ের রং ছিল শ্যামবর্ণ। হ্যাঁ, কিন্তু ঠিক শ্যামবর্ণের মেয়েগুলোকেই সে টার্গেট কেন করতো স্যার? তার বউয়ের গায়ের রঙও ছিল কিন্তু শ্যামবর্ণ, মনে আছে তো সেটা? শনিবারের সকালটা ছিল তাজা এবং চটপটে। কেসটা সমাধান করার পর হিমাদ্রিবাবুর মনে হচ্ছিল শীতের এই তীব্রতা এখন বোধহয় উনি সহ্য করতে পারেন। উনি সকালের দিকে হাসি খুশি মুখ নিয়ে প্রবেশ করলেন থানায়। গৌতম তাকে সুপ্রভাত জানায়। সে নিজের হাতে একটা অদ্ভুত বন্দুক ধরে রয়েছে। এটা একটা গ্যাস স্প্রে করার বন্দুক। আপনি এইরকম আরো একটা হয়তো খুব কমই দেখতে পাবেন। খুবই মারাত্মক জিনিস। এটাকে যদি আপনি ভরে ফেলেন ক্ষতিকর বিষ দিয়ে, তারপর তাক করেন কারো বুকের দিকে আর টিপে দেন ট্রিগার, মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই লোকটা ধোঁয়ার গন্ধে মারা যাবে এবং পরে গিয়ে সেই চিহ্ন খুঁজে নাও পাওয়া যেতে পারে। সকলেই ধরে নেবে এটা সাধারণ মৃত্যু। হিমাদ্রিবাবুর ভুরু কুঁচকে যায়। তোমার কি মনে হয় চন্দন এরকম একটা জিনিস কোথা থেকে পেয়েছিল? তার স্ত্রী বলেছে ওরা দিল্লিতে থাকাকালীন ওদের বাড়িতে কুরিয়ারে এসেছিল এটা। আর ঠিক সেই সময় হিমাদ্রিবাবুর ডেস্কে রাখা ফোনটা বেজে ওঠে। চমকে ওঠে সব। হিমাদ্রিবাবু ধীরে সুস্থে তুলে ধরেন রিসিভারটা। থানা থেকে অফিসার হিমাদ্রি কথা বলছে। একটা ভারী কণ্ঠ ভেসে আসে ওই প্রান্ত থেকে।
আমি একটা খুনের রিপোর্ট লেখাতে চাই, সেই খুনটা যদিও এখনো ঘটেনি। হিমাদ্রিবাবু বুঝলেন তার হাত কাঁপছে। কি? ওপাশের কণ্ঠ হো হো করে হেসে ফেলে। আমি একটা মশাকে খুন করতে চলেছি। রাগের মাথায় ফোনটা দরাম করে রেখে দেন উনি বুঝতে পারলেন নিউজের মাধ্যমে খবরটা কলকাতার চারিদিকে ছড়িয়ে গিয়েছে। ফলে পাগল ছাগলের দল প্র্যাঙ্ক করার উদ্দেশ্যে মাঝে মধ্যেই ফোন করতে থাকবে ওখানে। একটা বড়সড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে হিমাদ্রিবাবুর মুখ দিয়ে। মাথা ব্যথার আর কোনো শেষ নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বাভাবিক মৃত্যু। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি, খুশি। অন্যান্য চরিত্রে অমিত, শুভম, শুভ্র, শুভদীপ, অরূপ, তৃষা, রৌনক, দীপ্তিমান, তমাল, রূপঙ্কর, সৌমিক, অভিষেক, আরএনএম অভিষেক, অরূপ, কুন্তলিকা, মিমো, বর্ষা, অভিষেক দুবে, রৌনক এবং আরও অনেকে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই বিভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সব থেকে প্রিয় চ্যানেল শব্দ কথার দ্বিতীয় গল্পের আসরকে। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন আপনার প্রিয় আমার প্রিয় গল্পের ঠিকানা শব্দ কথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরকে। ধন্যবাদ, নমস্কার।